সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমরা প্রতি পর্বে নিয়ে আজকেও অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদের নিজেদের অথবা পরিবারের কোনো সদস্যের নিশ্চয়ই অপারেশন করানোর কোনো অভিজ্ঞতা রয়েছে। একটি রোগী যখন অপারেশন করা হয়, অপারেশন চলাকালীন সময়ে ব্যথা নাশমুক্ত এবং নিরাপদ একটি সার্জারির জন্যে দরকার হয় অ্যানাস্থেশিয়ার। এই অ্যানাস্থেশিয়া কিভাবে দেয়া হয়, এর গুরুত্ব কী, ঝুঁকি কী এবং নিরাপদ অপারেশনের জন্য অ্যানাস্থেশিয়া কত জরুরি, দর্শক এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় শিক্ষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ লিয়াকত নূর স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্যানভিশন স্টুডিওতে স্যার আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকেও আপনাদের এই চমৎকার একটা আয়োজনে, বিশেষ করে অ্যানাস্থেশিয়ার মতো একটা অপরিচিত সাবজেক্ট সবার কাছে, এই সাবজেক্টটিকে পরিচিত করার সুযোগ আমি পাইছি আপনাদের মাধ্যমে। আমার প্রিয় সাবজেক্ট, এই বিষয়ে দুটি কথা বলার সুযোগ আপনি আমাদের করে দিয়েছেন। এই জন্য এই প্যানভিশন কর্তৃপক্ষ আপনাদেরকে সহ এবং আপনাদের মাধ্যমে আপনাদের এই প্যানভিশন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আসলে অতীব গুরুত্বপূর্ণ একটি কথা, স্যার যথার্থই বলেছেন যে আলোচনা কম হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে অপারেশনের জন্য অ্যানাস্থেশিয়া, গুরুত্ব ও ঝুঁকি। দর্শক, আমাদের এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন কালক্ষেপণ না করে আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা অ্যানাস্থেশিয়া বিষয়টি নিয়ে আমাদের সম্মানিত অতিথির সাথে আলোচনা যুক্ত হই। স্যার, আমরা শুরুতেই আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব যে আসলে একজন মানুষের অপারেশন করবার সময়, সার্জন অপারেশন করেন, কিন্তু এই অপারেশনকালীন সময়টা এবং তার আগে ও পরে রোগীর নিরাপদ সার্জারির জন্য অ্যানাস্থেশিয়ার গুরুত্ব কী? হ্যাঁ, আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন। আসলে অ্যানাস্থেশিয়া, মূলত অ্যানাস্থেশিয়া কথাটা একটা আসলে গ্রিক শব্দ, যে শব্দ এটা অ্যাস্থেশিয়া, দুটার যোগফল। এবং এটা যদি বাংলা যদি আমরা করি তাহলে ঠিক সংবেদনহীন, অথবা বলা যায় অবেদন, অথবা বলা যায় চেতনা লোপ পাওয়া, এই ধরনের বাংলা করা যায়। যে আমার কথায় আছে অনেক সময় যে আমরা বিশ্ববিদ্যালয়ে বুঝি না, কিন্তু ভার্সিটি বুঝি, বিষয়গুলো এরকম যে অ্যানাস্থেশিয়া মূলত ইংলিশ টার্মের হুবহু বাংলাটা করা একটু ডিফিকাল্ট। তবে যাই হোক, আমাদের মূল কাজ হলো আসলে যখন সার্জন একটা অপারেশন করেন তখন মূল প্রবলেম থেকে আসলে ব্যথাই কিন্তু একজন পেশেন্টকে তার ডাক্তারের কাছে নিয়ে আসে। ব্যথা না থাকলে আমরা সহজে ডাক্তারের কাছে সাধারণত যেতাম না। জি, ব্যথাটাকে এই জন্য আসলে আমি বলি এটা শরীরের কান্না। আমি বলি যখন ছোট বাচ্চারা যখন আসলে কান্নাকাটি করে তখন মা বুঝে তার পেটে ক্ষুধা পাইছে, সে খাবার দিচ্ছে, ঠিক তেমনি শরীরের তার একটা অটোনমাস সিস্টেম আছে, সেখানে যেখানেই তার প্রবলেম হয় সেখানে সে ব্যথা তৈরি করে, যার ফলে শরীরের মালিক হিসাবে আমরা এইটার জন্য আমরা অগ্রসর হয়ে গেলাম, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা সমস্যার জন্য যাই। এই জন্য আসলে মূল প্রবলেম হলো ব্যথা। এবং ব্যথার জন্য আসলে একজন রোগী সরাসরি সার্জনের কাছে আসে। জি, এখন সার্জনের কাছে আসার পরে এবং ব্যথার সমস্ত চিকিৎসা সার্জন দিয়ে থাকেন এবং রোগীর বিশ্বাস যে আমি যদি এই অপারেশনটা করি আমার ব্যথা ভালো হয়ে যাবে। তার মানে মূল আমরা কমন শত্রু হলো ব্যথা। জি, এই জন্য আসলে একটা ব্যথামুক্ত, সম্পূর্ণ ব্যথামুক্ত একটা পরিবেশে একটা অপারেশনের জন্য সামগ্রিক একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়াই আসলে মূলত একজন অ্যানাস্থেশিয়ার মূল কাজ। জি স্যার, তাহলে এই অপারেশনটা করার জন্য স্যার সার্জন তো কাজটা করছেন, কিন্তু তার এই ফিল্ডটাকে তৈরি করে দেওয়ার জন্য অ্যানাস্থেশিয়ার যে গুরুত্ব, এটা তো অপরিসীম, এবং এটা ছাড়া তো সার্জারি সম্ভব না। হ্যাঁ, এটা আরও বেশি অভ্যাস হয়েছে বিষয়টা। আপনি আজকাল দেখেন কত ডিফিকাল্ট সার্জারি হচ্ছে। জি, আপনি নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, এত অ্যাডভান্স
অনেক সার্জারি হচ্ছে, তাই না? এবং এই যে সার্জারি যে অ্যাডভান্সমেন্ট, আসলে অ্যানাস্থেসিয়ার অ্যাডভান্সমেন্ট ছাড়া এবং সফিস্টিকেটেড অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট ছাড়া ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল সার্জিক্যাল surgery তো আসলে সম্ভব না। অ্যাডভান্সমেন্টটা। জি স্যার। আপনি একটু ধরেন যদি মাথায় কাজ হচ্ছে একটা বা হার্টে কাজ হচ্ছে, তখন যদি পেশেন্ট যদি নড়াচড়া করে তাহলে কি করে সম্ভব? ব্রেইনের এত সফিস্টিকেটেড জায়গায় সার্জন যখন কাজ করেন, তখন যদি তো পয়েন্ট পয়েন্ট মিলিমিটার যদি এদিক সেদিক চলে যায় তার ইনস্ট্রুমেন্ট, তাহলে বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। তখন তার কথা বলার সেন্টারটা নষ্ট হয়ে গেল, দেখার সেন্টার নষ্ট হয়ে গেল। অতএব এই যে অপারেশনের চলাকালীন রোগীকে শান্ত রাখা, রোগীকে নড়াচড়া করতে পারে না এইভাবে রাখা, সে কোনো ব্যথাও পাবে না এই পরিবেশ রাখা, এই সার্জিক্যাল আউটকামটা আসলে ওই সফিস্টিকেটেড অ্যানাস্থেসিয়া ছাড়া ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। জি স্যার, আমরা আসলে বুঝতে পারলাম অ্যানাস্থেসিয়ার গুরুত্ব। স্যার, আমরা জানতে পারছি, আপনি বললেন যেমনটি যে আসলে অ্যানাস্থেসিয়া তো মেডিকেল সায়েন্সেরই অনেক অ্যাডভান্সমেন্ট সব দিকেই হয়েছে, সাথে অ্যানাস্থেসিয়াও যুগের পর যুগ, দিনের পর দিন উন্নতি হতে হতে এখন একটা সফিস্টিকেটেড সুন্দর একটি জায়গায় এসে পৌঁছেছে। অ্যানাস্থেসিয়ার অতীত ইতিহাস, যখন এরকম ওষুধপত্র আবিষ্কার হয়তো বা হয়নি, এত টেকনোলজি আবিষ্কার হয়নি, তখনও তো শল্য চিকিৎসা ছিল। তো ওই সময়টাতে অ্যানাস্থেসিয়ার কিছু ইতিহাস সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি, একটু সংক্ষেপে যদি আমাদেরকে আপনি একটু জানান বিষয়টা। আসলে মানুষের ইতিহাস যত পুরাতন, তার ব্যথার ইতিহাসও তার সাথেই আছে। জি। ব্যথা তার সবসময় ছিল, প্রবলেম ছিল, অসুস্থতাও ছিল। কিন্তু এই যে আমরা যে এখন যে অ্যানাস্থেসিয়া টার্মটা ইউজ করতেছি, এই টার্মটাই আসলে প্রথম 1846 সালে একজন আমেরিকান ফিজিশিয়ান ভদ্রলোক, উনি অলিভার হোমস নামে এক ব্যক্তিত্ব, উনি প্রথম ওই টার্মটা ইউজ করেন। জি। এর অনেক আগেও ধরেন সেই 15 শতাব্দী 16 শতাব্দী ওই সব সময়ে যখন, তখন তো মানুষের ব্যথা ছিল। ওই যে আমরা এখনো আফিম নামে একটা শব্দ শুনি, আফিম মানে পপি ফুল গাছ থেকে একটা পপি ফুল পাওয়া যায়, জি। ওইটার থেকে তারা এক ধরনের হার্বাল মেডিসিন তৈরি করতো তারা। তারপরে মান্দ্রা গোড়া নামক একটা ছিল হার্বাল মেডিসিন, এটা হলো আপনার ওটা চেতনানাশক। এগুলো ওই চেতনানাশক এগুলো তারা ইউজ করতো। আর অনেক সময় তারা অদ্ভুত কিছু সিস্টেম ইউজ করতো। তারা কি করতো, তারা জানতো যে এখানে যে দুইটা আর্টারি আছে, ধমনী আছে, ধমনী ব্রেনে সাপ্লাই দেয় রক্ত, তখন তারা করতো কি, হঠাৎ করে ধমনী চেপে ধরতো, কিছুক্ষণ চেপে ধরলে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যেত, কিছুক্ষণ লোকটা অচেতন হয়ে যেত, এই ফাঁকে সে কিছু কাজ করে নিত। আবার এটাও তারা জানতো, অনেক সময় দেখা যায় যে খুব ঠিক কোল্ড বরফকে তারা চেপে ধরতো, বরফের কারণে তারা হয়ে যেত। আর আকুপাংচারের বিষয়টা তো আপনারা এখনো চাইনিজরা তারা ইউজ করতেছে, এটা তখন থেকেই চালু আছে, যে শরীরে কিছু সফিস্টিকেটেড প্লেসে ছোট ছোট নিডল পুশ করবে এবং এতে শরীরের একটা স্পেশাল কিছু হরমোন সিক্রেশন হয়, জাস্ট লাইক এন্ডোরফিন ধরেন। জি। এই হরমোনটা হয় কি, এটা শরীর অটোমেটিক যে ব্যথানাশক কিছু ওষুধ শরীর সিক্রেশন করে, তখন এই হরমোনটা সিক্রেশন করে, তারপরে ব্যথাগুলো কমে যায়। তারপর আরও কিছু সিস্টেম ছিল যেটা 16 শতাব্দী থেকে ইউজ হতো, সেটা হলে বলা হয় কি জানেন, ইংলিশে বলা হচ্ছে মেসমারিজম। ইটস ভেরি ইন্টারেস্টিং। বরং আমি রুগীর সামনে আমি চমৎকার একটা ভিডিও দিলাম বা একটা সিনেমা দিলাম, তার প্রিয় কোনো সিন দিলাম, সেই সিনের মাঝে সে এত বেশি তাকে মগ্ন করে ফেলতো যে এই ফাঁকে অপারেশনের কাজ হয়ে যেত। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু আসলে সিস্টেম চালু ছিল, তারা এইভাবে করতো। কিন্তু সমাজ সভ্যতা কখনো থেমে থাকেনি, সেইটারই অ্যাডভান্সমেন্টে আজকে আমরা এই পর্যায়ে আসা পড়ছি আসলে। অনেক ধন্যবাদ স্যার, আমরা অ্যানাস্থেসিয়া সম্পর্কে খুব সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জানতে পারলাম। আমরা এখন আমাদের প্রাত্যহিক জীবনের প্রায়োগিক কিছু বিষয় আপনার কাছ থেকে স্যার জানতে চাই। এই যে রোগীদের অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য আসলে কোন কোন পদ্ধতি রয়েছে, কীভাবে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় সেগুলো যদি, এবং কোন ক্ষেত্রে কোন ধরনের অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয় সেটা যদি স্যার আমাদেরকে আপনি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে কথাটা বলেছি আমি, যে অ্যানাস্থেসিয়া বাংলা হলো অবেদন বা সংবেদনহীনতা। এটা আসলে অ্যানাস্থেসিয়াটাকে আমরা মোটা দাগে 3 থেকে 4 ভাগে ভাগ করে বলতে পারি সবার সুবিধার জন্য। একটাকে আমরা বলি লোকাল অ্যানাস্থেসিয়া বা স্থানীয়ভাবে অজ্ঞান করা। এই লোকাল অ্যানাস্থেসিয়া নেওয়া একটা গল্প আছে, ছোটো গল্পটা ধরেন, আমার এক কলিগ রুগীকে বললো যে আপনি ওরিড হয়েন না, আপনাকে লোকাল অ্যানাস্থেসিয়াতে কাজটা করে ফেলবো। উল্টা পেশেন্ট আরও বেশি ওরিড হয়ে গেল যে স্যার আমি পয়সা কিছু বেশি দেবো, আমাকে লোকাল করবেন না, ফরেন করেন স্যার। অ্যানাস্থেসিয়া ফরেন, মানে মানুষের মাঝে অ্যানাস্থেসিয়া সম্পর্কে যে কত ভুল ধারণা থাকে। তো
তাহলে শরীরের একটা তো নির্দিষ্ট অংশ, ছোট অংশ, এইটাকে অবশ করে বা চেতনাহীন করে অপারেশন করে নাও, এটা লোকাল। যেমন একটা ফোড়া হতে পারে ছোট্ট, একটা টিউমার হতে পারে, একটা দাঁত তোলা হতে পারে, তাহলে এটাকে আমরা বলবো এটা হলো স্থানীয় অ্যানাস্থেসিয়া, স্থানীয়ভাবে অবশ করে নেওয়া, ইংলিশে বলবো লোকাল অ্যানাস্থেসিয়া। এর চেয়ে আরেকটু যদি শরীরের বেশি অংশে অ্যানাস্থেসিয়া প্রয়োজন পড়ে, এটাকে আমরা ইংলিশে বলি রিজিওনাল, বা আমরা বাংলায় আঞ্চলিক অ্যানাস্থেসিয়া বলতে পারি। সাপোজ ধর আমার হাতে একটা অপারেশন লাগতেছে, টোটাল শরীর অবশ করার দরকার নেই, আমি হাতকে অবশ করার জন্য যে নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে, এই নার্ভগুলো ব্লক করে দিতে পারি ইজিলি। সে সমস্ত শরীর তার এসে সজাগ থাকবে, ওকে থাকবে, অ্যাক্টিভ থাকবে, হাতে কাজ করে দেব। এই ব্যাপারে সবচেয়ে কমন এক্সাম্পল হলো আমরা সিজার করি, যেটা সিজারের জন্য এটা একটা রিজনাল অ্যানাস্থেসিয়া, সবচেয়ে কমনলি প্র্যাকটিস। আমাদের যে মায়েরা যখন আসেন বাচ্চা পেটে নিয়ে সিজার করতে হয়, তখন ওনাদের কিন্তু টোটালি আমরা এই নাভি থেকে তার নিচ পর্যন্ত অংশটুকু শুধু অবশ করি। অর্থাৎ সার্জন এখান থেকে গাইনোকোলজি যখন বাচ্চা বের করে, কেটে বের করে, সে কোনো কিছুই রোগীর জ্ঞান ঠিক আছে, জ্ঞান টোটাল অবশ্য হয়ে গেল। তারপরে 3 থেকে 4 ঘন্টা পরে তার অবশ্য অটোমেটিক কেটে গেল। এইটাকে আমরা বলবো রিজিওনাল অ্যানাস্থেসিয়া। এবং স্যার যে শরীরের নিচের অংশের যে কোনো অপারেশনের ক্ষেত্রে তো যে কোনো অপারেশনে আমরা এইভাবেই করতে, এটা আঞ্চলিক, এই জন্য বললাম এটা আঞ্চলিক অপারেশন। হাতে হইতে পারে, পায়ে হইতে পারে, নাভির নিচে যে কোনো অপারেশন। আচ্ছা, আর এরপর আরেকটা যেটা স্টেজ, সেটা হলো আর টোটাল শরীর, পুরো শরীরকে অবশ করে অজ্ঞান করে, এটাকে আমরা বলি জেনারেল অ্যানাস্থেসিয়া ইংলিশে, আর বাংলায় বলতে হবে সাধারণ অ্যানাস্থেসিয়া। টোটাল শরীরকে অজ্ঞান করে করতে হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে টোটাল শরীরকে যখন আমি অজ্ঞান করি, তখন এর সাথে 3 থেকে 4টা বিষয় এর সাথে থাকতেই হবে, না হলে ওইটাকে অ্যানাস্থেসিয়া বলা যাবে না। নাম্বার 1 হলো এটাতে যে রোগীকে তার এই যে চেতনাহীন হইতে হবে, তাকে আনকনশিয়াস হইতে হবে। শর্ত হলো কন্ট্রোল, নিয়ন্ত্রিত উপায়ে তার চেতনাটা বিলোপ করা। যেমন কেউ আছে লাঠি মাথায় বাড়িয়ে দিল, হয়ে গেল। আবার যারা ছিনতাইকারী, যারা ক্লোরোফর্ম ধরে দেখলো বা তারা করলো, এটা তো নিয়ন্ত্রণহীন। কিন্তু বা অ্যাক্সিডেন্টে হলো, চেতনাহীন হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল কোনো অ্যাক্সিডেন্টে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, এগুলো নিয়ন্ত্রণহীন। কিন্তু আমরা অ্যানাস্থেসিয়া যে কাজটা করি টোটালি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা কখন কোন পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দিব, কতক্ষণ পরে তাকে সজাগ করতে হবে, আমাদের সব প্রেডিক্টেড থাকে, এবং ওইভাবে আমরা ডোজটাকে অ্যাডজাস্ট করি। তাহলে এইভাবে নিয়ন্ত্রিত একটা অ্যানাস্থেসিয়া দিতে হবে। তারপর আরেকটা শর্ত হলো একদম সামান্য ব্যথাও সে পেতে পারবে না, শর্ত এটা, ব্যথা পড়তে পারবে না। আর তৃতীয় আরেকটা শর্ত হলো তার টোটাল মাংসপেশি সব শিথিল থাকতে হবে, এটা আমরা মাস্টার রিল্যাক্সেশন বলি আমরা। যদি শিথিল না থাকে তাহলে সার্জনরা তো কাজ করতে পারবেন না। যে টট থাকে, টনিসিটি থাকে, পেটের ভিতরেই হোক বাইরেই হোক, তারা কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্য বলছিলাম শুরুতেই যে সার্জনের কাজের পরিবেশ ক্রিয়েট করে যাওয়া ব্যথামুক্ত উপায়ে, এইটাই সংক্ষেপে অ্যানাস্থেসিয়া। আর সর্বশেষ যেটা আরেকটা কথা যেটা বলি, সেটা হচ্ছে নাড়াচাড়া করতে পারবে না কোনো অবস্থাতেই। যে প্রথমে আপনাকে বলছিলাম যে এত ভাইটাল জায়গায় কাজ করা হয়, কিন্তু এই সময় যদি পেশেন্টের বিন্দুমাত্র একটু মুভমেন্ট পেশেন্টের জন্য একটা একদম লাইফকে এন্ডেঞ্জার করে দিতে পারে, অত বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। হয়তো অপারেশন সাকসেসফুল হবে, বাট পেশেন্ট চোখে দেখবে না। অপারেশন সাকসেসফুল হবে, হয়তো পেশেন্ট কথা বলতে পারবে না, আল্লাহ না করুক, এই ধরনের প্রবলেম হতে পারে। অতএব পেশেন্টকে একদম নাড়াচড়াহীন স্ট্যাচুর মতো রাখা, এটা অ্যানাস্থেসিয়ার অন্যতম একটা দায়িত্ব। সর্বশেষ যেটা বলতে পারি আমরা, সেটা হলো এটাকে বলে আমরা মনিটরড অ্যানাস্থেসিয়া, মনিটরিং করি। আমরা তেমন কিছু অ্যানাস্থেসিয়া ওষুধ দেই না, কিন্তু কিছু পেশেন্ট আছে অনেক বেশি ভয় পায়, এবং এই ভয়গুলো যেমন কিছুই করলো না, পেশেন্ট টেবিলে উঠলো, ওঠার পরে ভয়ে অনেক সময় আমাদের টার্মে বলি ভেসোভেগাল অ্যাটাক, আমরা এটা বলি টার্মে, মানে হঠাৎ করে হার্টের কাজ বন্ধ হয়ে যায়, ব্রেনে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, পেশেন্ট একদম আনকনশিয়াস হয়ে যায়, এবং এটা ভয় থেকে সাধারণত হয় এটা। অতএব এই ধরনের কিছু পেশেন্ট আছে। আবার ধরেন কিছু জায়গায় স্থানীয় লোকাল অ্যানাস্থেসিয়াতে কাজ হচ্ছে, সাপোজ ধরেন চোখে, এখানে যদি সার্জনের যদি কোনো কারণে প্রেশার দেন চোখে, এই প্রেশার থেকে হার্টের সাথে কানেকশন আছে, কার্ডিয়াক হার্ট অ্যারেস্ট হয়ে যেতে পারে পেশেন্ট। তো এই যে বিষয়গুলো অনেক সময় লোকাল অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রেও এরকম কিছু সেন্সিটিভ অপারেশন আছে, এই জন্য এইসব ক্ষেত্রে আমরা হয়তো অ্যানাস্থেসিয়া দেই না, কিন্তু অ্যানাস্থেসিয়া একজন প্রেজেন্ট থাকে, তার অল প্রিপারেশন নিয়ে
যে কোনো বিপদে যাতে পেশেন্টের পাশে দাঁড়াইতে পারে। এইভাবে আমরা বলা যায় যে 3 থেকে 4 ধরনের অ্যানাস্থেসিয়া আমরা আসলে প্র্যাকটিস করে থাকি। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে অ্যানাস্থেসিয়ার একটা বিশদই বলবো যে ধরনগুলো আমরা জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকরাও এই বিষয়গুলো সম্পর্কে ওরিয়েন্টেড হচ্ছেন। স্যার, এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা আমাদের কাছে এজন্যই প্রয়োজনীয় মনে হচ্ছে যে রোগী যখন অপারেশন থিয়েটারের ভিতরে যাচ্ছেন, অনেকের কিন্তু স্যার অনেক প্রশ্ন থাকে যে আমাকে কি সরাসরি অজ্ঞান করা হবে কিনা, বা একটু অংশ কাটা হবে কিনা, আমি ব্যথা পাবো কিনা। আশা করি আপনার এই আলোচনার মধ্য দিয়ে রোগীরা আশান্বিত হবেন, নিশ্চিন্ত হবেন, ভয়হীন একটি মানসিকতা তৈরি হবে। আমরা স্যার এখন আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য একজন রোগীর কি কি প্রস্তুতি দরকার এবং বিশেষ কি কি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে অ্যানাস্থেসিয়া দেওয়ার পূর্বে আমরা সব রোগীকেই জি, কোনো না কোনো ফরম্যাটে আমরা তাকে অ্যানাস্থেসিয়া পূর্ববর্তী একটা পরীক্ষা করি, চেক আপ করি। জি, ইংলিশ আমরা এটাকে টার্ম, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড টার্ম হলো প্রি অ্যানাস্থেসিয়া চেক আপ। জি, আমরা এটা বলতে পারি অ্যানাস্থেসিয়া পূর্ববর্তী চেক আপ, বাংলায় এটা বলতে পারি। জি, তা আমরা চেকার সময় রোগীর বিস্তারিত কিন্তু হিস্ট্রি আমাদের জানতে হয়। সে আগে কোনো অপারেশন তার হয়েছে কিনা, অথবা তার কোনো আদারওয়াইজ কোনো প্রবলেম আছে কিনা, প্রেশার, ডায়াবেটিস এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, বা তার শরীরের তার গঠনগত কারণে আমাদের অ্যানাস্থেসিয়া দিয়ে কোনো প্রবলেম হবে কিনা। যেমন অ্যানাস্থেসিয়ার আমি যখন বলতেছিলাম যে যখন জেনারেল অ্যানাস্থেসিয়া দিই, সাধারণ অ্যানাস্থেসিয়া, তখন কিন্তু আমরা ডেলিভারিটি আমরা লাংসের ফুসফুসের ফাংশনকে স্টপ করে দিই। জি, তখন কিন্তু আমরা আলটিমেটলি আর্টিফিশিয়াল রেসপিরেশন তাকে চালু করি। আর এই আর্টিফিশিয়াল রেসপিরেশন চালু করার জন্য আমরা মুখ দিয়ে একটা টিউব দিই, সেটা আপনি জানেন, আমাদের দর্শকরাও জানেন, অনেকে আইসিইউতে যারা ডিল করে। এই টিউবের সাথে মেশিনে কানেকশন করে দেই, তখন আর এই ফুসফুস ব্রেইনের মাধ্যমে চলে না, এটা বাই দ্য পারমিশন অফ অলমাইটি অ্যানাস্থেসিয়ার মাধ্যমে মেশিন চালাচ্ছে, সেটা অ্যানাস্থেসিয়া উপস্থিতিতে চালাচ্ছে। তো এটা হলো সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট অ্যানাস্থেসিয়ার জন্য, যে আমি একটা পেশেন্টকে শ্বাস বন্ধ করে দিলাম, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো উইদিন 30 সেকেন্ড ইট মাস্ট বি কমপ্লিটেড, যে পরে বন্ধ। তো এখন দেখা গেলো যে আমি যে মুখ দিয়ে তার টিউবটা দিব ওই 30 সেকেন্ডের ভিতরে এস্টাবলিশ করব তার মুখটা কি ওপেনিংটা ঠিক আছে কিনা, তার দাঁতগুলা ঠিক আছে কিনা, বা এরকম অনেক ডিফিকাল্ট তার এই প্রসিজার হবে কিনা। এরকম অ্যানাস্থেসিয়ার যতগুলো প্রবলেম হয়, ম্যাক্সিমাম প্রবলেম এই রিলেটেড হয়, যে শ্বাস হয়তো বন্ধ হলো, তখন কোনো কারণে এস্টাবলিশ করা গেল না। অতএব আমরা এই জিনিসটা খুব সতর্ক থাকি অপারেশনের আগে চেক আপে। এটা আমরাকে বলি এয়ারওয়ে ম্যানেজমেন্ট, এয়ারওয়ে চেক আপ, এটা আমরা করে নিই। তারপরে আমরা সব কিছু এডিশনাল যত অসুখ আছে কিনা তাকে আমরা দেখতে চাই, এই সবগুলো। আর যদি অপারেশনের টেস্টের কথা বলেন, এই টেস্ট আমরা সাধারণত দেশের বাইরে স্ট্যান্ডার্ড যেটা প্র্যাকটিস বলে, যে যদি পেশেন্ট ওয়েল ওরিয়েন্টেড থাকে, ভালো পেশেন্ট থাকে, নন কোনো প্রবলেম না থাকে, ইনফ্যাক্ট তার তেমন কোনো গ্রস উইদিন 30-40 ইয়ার্সে তেমন কোনো চেক আপ লাগে না। সেটা হলো আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের কথা। জি, যাদের জন্য পার্সোনাল ফিজিশিয়ান আছে, একটা ফাইল মেনটেন হয়, সে আসলে একটা হসপিটাল আসে, তার পার্সোনাল ফাইল নিয়ে আসে, ডাক্তার সব দিকে করে ফেললো। কিন্তু আমাদের মতো দেশে হয়তো 50 বছরে একটা পেশেন্টের প্রথম সার্জারি প্রয়োজন পড়লো, সে 50 বছর প্রথম সে হসপিটালে আসলো। জি, 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 এটাই বাস্তবতা। এইটাই বাস্তবতা। অতএব এই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না। আমরা ইন জেনারেল সব রোগীর জন্য আমরা কিছু সেট আপ করছি। আমরা তার ব্লাডের হিমোগ্লোবিন স্ট্যাটাসটা জানতে চাই, আমরা তার কার্ডিয়াক ফাংশনটা জানতে চাই, আমরা তার ফুসফুসের কার্যকারিতা জানতে চাই, তার ব্রেইনের ঠিক আছে কিনা জানতে চাই, এই ভাইটাল অর্গানগুলো, লিভার ঠিক মতো কাজ করে কিনা, রোগ ডায়াবেটিস আছে কিনা, এই তো এগুলো জানতে চাই। কারণ আমি যে অ্যানাস্থেটিক ড্রাগটা দিব শরীরের গায়ে, এটা তো বের করতে হবে। জি, জি, আর বের হওয়ার রুটেই তো হলো আইদার লিভার অথবা কিডনি, এটা বের হবে। অথবা যদি বের হওয়ার রাস্তা ঠিক না থাকে, তাহলে তো আমি এই ওষুধগুলো দেওয়া তো বিপজ্জনক। তার মানে এই ভাইটাল অর্গানগুলোর কার্যকারিতা আমাকে দেখতে হবে, দেখার জন্য বিশেষ যে পরীক্ষাগুলো দরকার সবগুলো আমরা করে নিই, স্যার দেখা হয় করে নিই। যে আমরা স্যার বিষয়টা জানতে পারলাম। আমাদের একটি বিরতির সময় হচ্ছে, আমরা বিরতির আগে ছোট্ট একটি প্রশ্নের উত্তর জেনে বিরতিতে যাব ইনশাআল্লাহ। এই কোন একটা রোগীর অপারেশন করার জন্য অ্যানাস্থেসিয়ার পক্ষ থেকে বলা হয় যে একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে হবে। এই না খেয়ে থাকতে বলা হয় কেন, এবং এটা যদি কেউ না মানে, অনেক সময় হয় না রোগীরা খুব তাড়াহুড়া করছে যে অপারেশনটা করে দেন স্যার, যদি খাওয়ার পরে মানে না খেয়ে থাকার যে নির্দিষ্ট সময় এটা যদি মেনটেন না হয়ে অপারেশনে যায় বা অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তাহলে রোগীর কি ক্ষতি হতে পারে? এটাও খুব আসলে খুব কমন প্রশ্ন, এবং এটা খুব ওয়েল কি বলে যে কোয়েশ্চেন, একটা কমন মানুষের কাছে, যে
এটা নিয়ে আবার যদিও এটা আপনি সার্জন বলার সার্জন দেশে অনেক সময় এটা নিয়ে আমাদের একটু বাহাস হয় যে ভাই মাত্র তো খেয়ে আসছে 3 ঘন্টা হয়ে গেছে একটু দেন না, আমরা বলি না 5 ঘন্টা হোক 6 ঘন্টা হোক, এগুলো নিয়ে একটু বাহাস হয়, মধুর তর্ক হয় সার্জনদের সাথে। সেটা হলো কি যে আমরা যখন খাই এটা স্টমাকে পাকস্থলীতে আমাদের খাবারটা থাকে, জি আর আমি যখন টেনশনে থাকি বা অন্য কোনো কারণে থাকি তখন পাকস্থলীর খাবার থেকে এটা বের হয়ে যাওয়ার সময়টাও বেশি লাগতে থাকে। জি আর পেশেন্ট যদি অন্য কোনো প্রবলেম থাকে তার, স্বাভাবিক মনে করেন একটা খাওয়ার পরে একটা ছোটোখাটো কোনো ঘটনা যদি ঘটে যায় তাহলে এই ঘটনায় আরও তার স্টমাকে এটা থাকে। আর এই খাবারটা যখনই থাকে তখন আমি যখন তাকে অ্যানাস্থেসিয়া দিয়ে দিব, ঘুমের ইনজেকশন দিয়ে দিব, তখন কিন্তু একটা আল্লাহ প্রদত্ত যে একটা প্রোটেকশন আছে আমাদের খাদ্যনালীর উপরে, যে স্প্রিংটার বলি আমরা, এই স্প্রিংটারটা একদম রিল্যাক্স হয়ে যায়, এই স্প্রিংটার কাজ করে না। তখন দেখা যায় এই খাবারটা তখন চান্স আছে যে অনেক সময় অনেকগুলো ড্রাগ দিয়ে বা ওষুধ দেওয়ার পরে আবার এই যে মাংসপেশি, পেটের মাংসপেশিগুলো অনেক সময় টট হয়ে যায় একটু। যদি পেটের মাংসপেশি যদি টট হয় আর ভিতরে খাবার থাকে, এই খাবার গলায় আসলো, মুখে আসলো, ওইদিকে আবার খাদ্যনালীর মাথাটা ওপেন আছে, কোথায় যাবে এটা বলেন? শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালীর দিকে বাইরে শ্বাস চলে যাবে। এবং এটা একটা কমন প্রবলেম অ্যারাইজ করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয় আরও, যে এটা যদি হয় তাহলে অপারেশন মে বি সাকসেসফুল বাট পেশেন্ট মাস্ট গো টু দ্য আইসিইউ লাইক দিস, আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রে। কারণ তার লাংসে যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি এই ধরনের কিছু খাবার চলে যায় তাহলে আলটিমেটলি লাংসে একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, এটা লং টার্ম ট্রিটমেন্ট প্রয়োজন হবে লাংসের ফাংশনিং আসতে। আমরা এই জন্য এই বিষয়টায় আমরা কোনো রিস্ক নিতে চাই না। মিনিমাম কতক্ষণ সময় না খেয়ে থাকার জন্য বলা হয়? এটা এইজ বাই এইজ একটা ভেরিয়েশন আছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে না 4 ঘন্টা, ছোট ইনফ্যান্ট যারা 4 ঘন্টা, এরপরে ধরুন এরপরেই বড় মানুষদের ক্ষেত্রেই যদি শক্ত খাবার হলো এটা 6 থেকে 8 ঘন্টা। যদি পেটের অপারেশন হবে, নারীভুঁড়ির অপারেশন হবে, এই ক্ষেত্রে আমরা 8 ঘন্টা অবশ্যই আমরা চাই যে না খেয়ে থাকুক। তো এইভাবে 4 থেকে 6 ঘন্টা মিনিমাম যে মাস্ট আমরা এটা করি, করতে হবে। তবে এটা আমরা অনেক সময় যদি শুধুমাত্র যখন জেনারেল অ্যানাস্থেসিয়া বা সাধারণ অ্যানাস্থেসিয়া দিই এই বিষয়ে নাকি বেশি ওরিড থাকি। যদি এমন কোনো প্রসেস থাকে যে না এটা অর্ধেকটুকু হচ্ছে রিজনাল অ্যানাস্থেসিয়াতে করা যাবে, সেই ক্ষেত্রে এবং তার যদি এই ফাংশন ঠিক থাকে, তার যদি স্প্রিংটার ঠিক থাকে, যে খাদ্যনালীর স্প্রিংটারও ঠিক আছে, শ্বাসনালীর স্প্রিংটারও ঠিক আছে, তখন এই প্রবলেমগুলো আমরা কম ফেস করি। কিন্তু আমরা তবুও ভয় পাই কেন, যে অনেক সময় এইসব শুরু করার পরেও, রিজনাল শুরু করার পরেও দেখা যায় কোনো কারণে তাকে আবার জিয়ে দিতে হবে, তখন তো এই প্রবলেম একই অ্যারাইজ করবে। তারপরেও নাথিং টু বি ওরিড, আমরা যে কোনো সময় যে কোনো পেশেন্টের যে কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া সম্ভব। কারণ এখন যদি একটা ইমার্জেন্সি পেশেন্টে আমাকে নাও করতে হবে, তখন এইটার জন্য যত ধরনের প্রোটেকশন আছে সেই ব্যবস্থা আছে, আমরা ওইভাবে আমরা এটাকে যখন আমরা এটাকে একটা স্পেশাল একটা ম্যানুভার আছে, আমার শেলিক্স ম্যানুভার এটা আছে, একদম স্পেশাল আছে। এটাকে বলে আমরা কাশ ইন্ডাকশন বলি অ্যানাস্থেসিয়ার ভাষায়, যে আমরা এটাকে যাতে খাদ্যনালীর এই খাবারটা যাতে শ্বাসে ঢুকতে না পারে তার জন্য সব ধরনের প্রোটেকশন নিয়ে ইন এনি পেশেন্ট ইন এনি টাইম আমরা দর্শকদের জন্য এই মেসেজটা দিতে পারি যে আপনি যে স্যার যেটার ঝুঁকি বুঝালেন, যে যদি কেউ খাওয়ার পরে এই নির্দিষ্ট সময়টা অতিক্রম না করে তাড়াহুড়া করে অপারেশনের সময় স্বল্পতার কারণে 2-4 ঘন্টা সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করে অপারেশনে যায়, তাহলে সেক্ষেত্রে এই খাবারের অংশটা ফুসফুসে গিয়ে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জন্য আসলে যেভাবে তাদেরকে বলা হয় অ্যানাস্থেসিওলজির পক্ষ থেকে সেটার জন্য আমি একটু অ্যাড করি, আমরা একটু প্রবলেমে পড়ি আমাদের বাচ্চাদেরকে নিয়ে। জি স্যার। কারণ মায়ের মন তো দেখো, বাচ্চা যখন কাঁদতেছে, বললাম 4 ঘন্টার মাঝে বুকের দুধ দিবেন না, তখন বাচ্চা যখন কাঁদতেছে ও তো হয়তো এতটা বুঝলো না, মা এতটা বুঝলো না। মা হয়তো বাচ্চার কান্নায় সে বুকের দুধ দিয়ে দিল, কিন্তু সে আমাদের কাছে এটা আবার হাইড করলো, এবং এটা খুব ইনভেরিয়েবলি আমরা এই প্রবলেমটায় পড়ে যাই। আমরা যখন পরে কোনো প্রবলেম হলে কোয়ারি করি তখন মা বলে বাচ্চা খুব কাঁদতে চলে একটু দিছি। অতএব এই জন্য আমি আপনার মাধ্যমে সবার মাধ্যমে এটা আসলে কমনলি আমি মেসেজটা দিতে চাই যে আমাদের এই যে প্র্যাকটিসটা আছে, বাচ্চা যেন 4 ঘন্টা, বড় যেন 6 থেকে 8 ঘন্টা, এইটা যেন আমরা সবাই মানি, না মানলে আননেসেসারি আমরা অনেক বড় ধরনের হ্যাজার্ডের মুখে। এটা বড়দের ক্ষেত্রেও তো হতে পারে যে অপারেশন পিছিয়ে যাচ্ছে, এটাকে মানে তাড়াতাড়ি করার জন্য উনি বলতে পারেন, যদি হাইড করেন, যদি ইনফরমেশন যে আমি খেয়েছি কিন্তু বললো খাইনি, তার জন্য তো ঝুঁকি। তবে খাবার মাঝে ধরেন আমি একটু সাথে একটু অ্যাড না করলে হবে না, যেমন আমরা তো ক্লিয়ার ওয়াটার যেগুলো পানি, সিম্পল পানি যেগুলো আমরা 2 ঘন্টা পর্যন্ত এটা অ্যালাউ করি, আমরা কোনো প্রবলেম নেই। আপনি পানি ক্লিয়ার ওয়াটার আপনি খান, কোনো সমস্যা নেই। জি স্যার।
আমরা আসলে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পারছি এবং পারলাম। আমাদের একটি বিরতি সময় হলো স্যার, বিরতির পর আমরা বাকি আলোচনাটুকু করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, খুবই চমৎকার আলোচনা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পাচ্ছেন আমাদের আজকে সম্মানিত অতিথির কাছ থেকে অ্যানাস্থেসিয়া বিষয়ক। আমাদের একটি বিরতি সময় হলো, আমরা বিরতির পরে আবারও আলোচনার বাকি অংশে ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি আমাদের অনেকেরই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু তথ্য অজানা এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। সেটি হচ্ছে সার্জারিতে বা অপারেশন করার জন্য অ্যানাস্থেসিয়ার গুরুত্ব এবং ঝুঁকি। এ বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিওলজি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক ডাক্তার লিয়াকত নূর স্যার। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। অ্যানাস্থেসিয়া বিষয়ক অনেক আমাদের সাধারণ মানুষের কাছে অনেক অজানা অনেক তথ্য আপনি আজকে আমাদেরকে দিয়েছেন। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কোনো একজন রোগী যখন অপারেশনের জন্য আসে তার আগে অ্যানাস্থেসিওলজিস্টের যে পরামর্শের দরকার হয়, এক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা এরকম কোমরবিডিটি, হৃদরোগ, এমনকি গর্ভকালীন সময়ের জন্য বিশেষ কোনো সতর্কতা দরকার আছে কিনা অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য? জি, এটা একটা চমৎকার প্রশ্ন। এটা হলো কি, যখন আমাদের যতগুলো ওষুধ ইউজ করি অ্যানাস্থেটিক হিসাবে আমরা বলি যেগুলো, জি স্যার। প্রায় সবগুলো ওষুধই আসলে হার্টের ফাংশনটাকেও ইনফ্লুয়েন্স করে, ব্রেইনের ফাংশনকে ইনফ্লুয়েন্স করে, তারপর লিভার বলেন, কিডনি বলেন, সব ভাইটাল অর্গান ফাংশনগুলোকে আসলে ইনফ্লুয়েন্স করে তারা। জি। আর এর মাঝে যদি তার হার্টের ফাংশন যদি আগের থেকে কোনো প্রবলেম থাকে, সাপোজ মনে করেন কারো আগে একটা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, জি। যদি হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, আমরা তাহলে তাকে 4 সপ্তাহের মাঝে, আমরা যদি রুটিন অপারেশন না হয় আমরা তাকে অ্যালাউ করি না। জি। 4 সপ্তাহ পরে আমরা অ্যালাউ করি। তা এরকমভাবে প্রত্যেকটি, যদি যেগুলো আপনি মনে করেন যেগুলো সিজার আমার জন্য সিজারের জন্য, যে গর্ভকালীন মায়েরা যখন আসতেছেন, এগুলোকে তো আমাদের দুইটা বিষয় ভাবতে হয়, একটা মায়ের কথাও ভাবতে হয়, একটা বাচ্চার কথাও ভাবতে হয়। আর তারপরে এইসব ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পেশেন্টের, আমরা প্রত্যেকটা অসুখের বিস্তারিত আমরা জানতে চাই। যেহেতু জানতে চাই এই কারণে যে সে কী ধরনের ঔষধ খায়, সে নিয়মিত খায় কিনা, যে ঔষধগুলা সে কন্ট্রোলড আছে কিনা। দেখা গেলো সে ওষুধ খাচ্ছে, সে কিন্তু ডায়াবেটিসে কন্ট্রোল না, ওষুধ খাচ্ছে প্রেশার কন্ট্রোল না। এই ধরনের রোগীগুলো নিয়ে আমরা খুব বিপদে পড়ি, কারণ তারা তখন পার অপারেটিভ খুব হয়, আপ ডাউন করে, প্রেশার আপ ডাউন করে, এই ধরনের পেশেন্ট আমাদের প্রবলেম হয়ে যায়। এই জন্য যখনই কোনো কোমরবিডিটি নিয়ে অনেক প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা প্রত্যেকটা প্রবলেমকে নোটিফাই করি, প্রত্যেক প্রবলেমকে আমরা অ্যাড্রেস করি, করে সেই প্রবলেমের জন্য সে কী কী ওষুধ খাচ্ছে, তার বর্তমান স্ট্যাটাসটা কী, সেই স্ট্যাটাসের সাথে আমরা মেডিসিনগুলো চুজ করি। কারণ সব মেডিসিন সব পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন কারো কিডনির যদি প্রবলেম থাকে, তাহলে যে সমস্ত ওষুধ অ্যানাস্থেসিয়া ওষুধগুলো আমাদের কিডনি দিয়ে বের হবে, এই ওষুধগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যদি কোনো উপায় নাই থাকে, দিতেই হয়, সেক্ষেত্রে আমাদেরকে ডোজটাকে রিডাকশন করে দিতে হবে। তারপরে ব্যথার জন্য আমরা তাকে সব ওষুধ সব রোগীকে দিতে পারবো না। এইভাবে যখন ফুসফুস তার যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে আমরা একই প্রবলেমে আমরা করব। কোনো পেশেন্টের যদি আগে স্ট্রোকের কোনো হিস্ট্রি থাকে, তো এই ধরনের পেরিঅপারেটিভ পিরিয়ড, অপারেশন চলাকালীন, তার পরবর্তীতে পোস্ট অপারেটিভে এই ধরনের পেশেন্টে আবার স্ট্রোকের একটা পসিবিলিটি থেকে যায়। তো এটাও একটা মারাত্মক প্রবলেম। এই সবগুলো প্রবলেম আমরা করি কি, যে আমরা ডিসকাস করি পেশেন্টের সাথে, এবং যেগুলো খুব বেশি মেজর মনে করি আমরা পেশেন্টের গার্জিয়ানের সাথে কথা বলে আমরা এটাকে যদি মনে করি হিজ অপটিমাম ফর দ্য অ্যানাস্থেসিয়া, আমরা তাহলে তাকে অ্যালাউ করি। আর যদি মনে করি যে না, একটু অপটিমাম হওয়া দরকার এবং সার্জারিটাও এত জরুরি না, আমরা তাহলে রেসপেক্টিভ যে কনসালটেন্ট আছেন তাদের কাছে আমরা পাঠিয়ে দিই, আপনি তাদের কাছ থেকে ওষুধটাকে একটু মিনিমাইজ করে তারপরে আসেন। কারণ আমরা কখনোই পেশেন্টের সেফটিকে আমরা কম্প্রোমাইজ করতে রাজি না। এটা হলো সর্বশেষ মেসেজ যেটা। জি, অনেক ধন্যবাদ স্যার, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। স্যার, আমরা আপনার কাছ থেকে এখন অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাই। যেহেতু আপনি বলেছেন যে অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে অজ্ঞান করা হয়, তারপর বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হয়, তো অ্যানাস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে একজন মানুষের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো কী কী রয়েছে? অ্যানাস্থেসিয়ার আসলে কিছু আছে পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলোকে অ্যাভয়েড করা যায় না। জি। কিছু আছে ধরেন আনডিজায়ার্ড পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা চাই না, এটা আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বলবো না, এগুলো বলবো ঝুঁকি। জি।
যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া একটা গ্রুপে ফেলবো আর ঝুঁকিটা আর একটা গ্রুপে। জি তো পার্শ্ব প্রতিক্রিয়া হবে যে কোনো পেশেন্ট যেগুলো হাইপারটেনসিভ বা হাইপোটেনসিভ পেশেন্ট বা কোনো প্রবলেম, তার এই প্রবলেমগুলো অপারেশনের সময় আরও অনেক বেশি অ্যাগ্রাভেট করে, আপ ডাউন করে। অর্থাৎ এই ধরনের পেশেন্টকে মানে নর্মাল প্রেশারটাকে রাখার জন্য আমরা অনেক ধরনের, যখন প্রয়োজন হয় আমরা প্রেশারটাকে বাড়াই, যখন প্রয়োজন হয় আমরা প্রেশারটাকে কমাই, এবং সার্জনরা কিন্তু ফিল্ড থেকে বলতে থাকে যে প্লিজ প্রেশারটা একটু কমান, অথবা এই প্রবলেম হচ্ছে, আমরা প্রবলেমগুলো শেয়ার করি। তো এই প্রবলেমগুলো হয়। আবার ধরেন এই যে যখন ইনটিউবেশন আমরা করতে যাই পেশেন্টকে, এই যে ইয়ারওয়েডের এক্সামিনেশন করি, দেখা গেলো পেশেন্টের একটা দাঁত নড়া দাঁত আছে, অথচ দাঁত কত মানে বিউটিফাই করে একটা মানুষের জীবনে, দাঁতগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমার অবহেলার কারণে বা আমার অসচেতনতার কারণে যদি একটা দাঁতের ক্ষতি হয়ে যায়, তা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল। অতএব আমরা এইসব ক্ষেত্রে আগেই রোগীর সাথে কথা বলে নিই, আপনার দাঁতটা কিন্তু প্রবলেম আছে বা এটা নষ্ট হয়ে যেতে পারে, উঠে যেতে পারে, এই ধরনের আগে মেসেজটা দিয়ে নিই। দাঁতের প্রবলেম হতে পারে। তারপরে গলার মাঝে যখন একটা টিউব দেয়, এই টিউবের ফলে একটু কষ্ট কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া। তারপরে আপনি ধরেন তবে যদি নিরাপদ এবং সেফ অ্যানাস্থেসিয়া মেনটেন করা যায়, তেমন মেজর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই আমরা ফেস করি না ইনশাআল্লাহ। আর কিছু আছে যেমন এক্সট্রিম এজ বলতে ধরেন 70, 75 বা 80 বছর বয়স, তারপরে যদি আমরা অ্যানাস্থেসিয়া দিতে যাই, ওদের প্রায়ই পাওয়া যায় সেটাকে আমরা কগনিটিভ ডিস্টারবেন্স বলি আমরা, যে টাইম ওরিয়েন্টেশন এই নিয়ে প্রবলেম হয়, তার হয়তো চিনতে পারতেছে না। এইটা কখনো বলা 24 ঘন্টা, কারো 38 ঘন্টা, কারো 72 ঘন্টা, এরকম সময়টা থাকে, তারপরে আবার ওকে হয়ে যায়। অতএব এগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া। আর ঝুঁকির ক্ষেত্রে অলয় যে ঝুঁকিগুলো থাকে, যে তার হার্টের ফাংশনে হঠাৎ প্রবলেম হইতে পারে, তার ইভেন ঝুঁকির মাঝে অনেক পেশেন্টের আছে যে পারোপারেটিভ পেশেন্টটা ভালো, আমরা জানি না যে তার ব্রেইনের কোনো ভেসেল দুর্বল আছে কিনা, হঠাৎ কোনো কারণে পারোপারেটিভ তার একটা স্ট্রোক হয়ে যেতে পারে, যেটার জন্য একদম প্রস্তুত না। একটা পেশেন্ট হেঁটে টেবিলে উঠলো, তারপরে স্ট্রোকের কারণে সে, এই ধরনের বড় ধরনের ঝুঁকি হয়। তো এটা খুবই রেয়ার, বইপত্রগুলো এগ্রি করে ঝুঁকি হয়। তবে আমরা হয় কি যে আমরা যেগুলো একদম সাসেপ্টেবল পেশেন্টগুলো, আমরা ইনস অ্যান্ড আউট আমরা চেষ্টা করি পার্টির সাথে কথা বলে নিতে, কারণ আমাদের যদি কমিউনিকেশন গ্যাপটা হয়ে যায় তখন এগুলো ম্যানেজ করা যায় না। এই জন্য আমাদের মাথায় সবসময় থাকে যে এবং এই জন্য ঝুঁকি সব উল্লেখ করে এখন গভর্নমেন্ট থেকেই কিন্তু একটা অনেক বড় ধরনের কনসেন্ট ফর্ম সাপ্লাই দেওয়া হইতেছে আমাদেরকে, যাতে কোনো কিছু বাদ না যায়। তা আমরা এইগুলা পেশেন্টকে দিয়ে ঝুঁকিগুলো ওভারকাম করতে চাই এবং পেশেন্টের সেফটি এনশিওর করতে চাই। আবার যদি ঝুঁকির মাঝে আমরা পড়েও যাই, তাহলে যাতে এখান থেকে উত্তরণ হওয়া যায়, বাট সবাই পেশেন্ট, পার্টি, ডক্টর সবাই মিলে ওইটাও আমরা রাস্তাটা খোলা রাখি, ওইভাবে আমরা কাজ করি। অনেক ধন্যবাদ, আমরা আসলে নিশ্চিন্ত হচ্ছি। তবে স্যার, এখন যে মনিটরিং সিস্টেম, এখন যে চিকিৎসা ব্যবস্থার যে অভূতপূর্ব উন্নতি সাধন, এগুলোর মাধ্যমে তো এই ঝুঁকিগুলো তো অনেকাংশে এখন কমে এসেছে। না, এটা খুব চমৎকার। ঝুঁকি কমে আসে মানে যেই যে প্রতিদিন হাজার হাজার লক্ষ অপারেশন হচ্ছে, এবং আমরা বিশ্বাস করেন এখন যে অ্যানাস্থেসিয়ার যে অ্যাডভান্সমেন্ট, এত কার্ডিয়াক ফ্রেন্ডলি, হার্টের জন্য ফ্রেন্ডলি, এত ব্রেন ফ্রেন্ডলি, এত কিডনি ফ্রেন্ডলি, অথবা যে লিভার ফ্রেন্ডলি, এত ওষুধ আমাদের কাছে আসছে। এই জন্য আমরা যেটা করি, আমরা ওই পেশেন্টের প্রবলেমটাকে আইডেন্টিফাই, যে চ্যালেঞ্জ আইডেন্টিফাই করে তার আলোকে আমরা অ্যাকর্ডিংলি মেডিকেশন দিতে পারি। এবং দর্শকদেরও বলি, ভয়ের কোনো কারণ নাই, এটা ইনশাআল্লাহ এইগুলো অটোমেটিক যত প্রতিদিন অপারেশন হচ্ছে, এবং উইদাউট এনি হ্যাজার্ড উই ক্যান ফিনিশ দ্য সার্জারি। আমাদের অনেকের ভিতরে একটা প্রশ্ন অনেক সময় কাজ করে, যে যেহেতু অপারেশনের সময় যেহেতু অজ্ঞান করে রাখা হয়, মানে কৃত্রিমভাবে অজ্ঞান করে রাখা হয়, এই অজ্ঞান অবস্থার ফলে তার পরবর্তী সময়ে স্মৃতিশক্তি কিংবা মস্তিষ্ক বা শরীরের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে কিনা? এটা খুব চমৎকার প্রশ্ন। কোনো সম্ভাবনা নেই দেহের মধ্যে কোনো ক্ষতি হওয়ার। তবে একটা আছে, একটা প্রবলেম হয় অনেক সময়, যে আমরা যখন অজ্ঞান অবস্থায় রাখি পেশেন্টকে, সে এনভায়রনমেন্ট থেকে ডিটাচ থাকে, যদি ওই লেভেলটা যদি ঠিকমতো মেনটেন না হয়, তাহলে কিন্তু সে টেবিলে শুয়ে অ্যানাস্থেসিয়ার সার্জন, ওটিআর সব কথা সে শুনতে পারে, কিন্তু সে কথা বলতে পারে না। এভাবে তার একটা দুঃসহ স্মৃতি নিয়ে সে তা অপারেশন শেষ হতে পারে। অনেক সময় এটাকে মেডিকেল টার্মে বলে অ্যাওয়ারনেস, এবং এটা একটা ক্রাইম, বড় ধরনের ক্রাইম। এবং এই ক্রাইমের জন্য আসলে অ্যানাস্থেসিয়া অনেক সু হয়, বাইরে এগুলো হয়। যদি কেউ এস্টাবলিশ করতে পারে যে আমি অপারেশনের সময় কথাগুলো শুনছি, এই ভয়টুকু একটা থাকে, অনেক সময় ভয় নিয়ে আসে। এছাড়া এখন যে সিস্টেম আছে, মনিটরিং সিস্টেম আছে, আমরা তার
অ্যাটলিস্ট 4 থেকে 5টা বা 6টা মনিটরিং সিস্টেম মাস্ট, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আপনার হার্ট ফাংশন দেখতে হবে, ব্লাডের ফাংশন আমরা দেখি, অক্সিজেন কতটুকু আমরা দেখি, তারপরে আমরা ব্রেনের ফাংশন আমরা করি, আমরা যে মাসল রিল্যাক্সেশন করি, যে আমরা যে মাসলকে নরম করে দিই, একদম শিথিল করে দিই, ওই ফাংশনটাও আমরা জন্য একটা স্পেশাল মনিটরিং সিস্টেম আছে, যে আমি কতটুকু শিথিল করতেছি, এর বেশি শিথিল করলে এটা আর ফিরে আসবে না, সেইটুকু লেভেলটা আমরা মেনটেন করি। অল আর মেনটেন, অল আর মনিটরড, ইনশাআল্লাহ এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। আমরা এটাই এখন জানতে চাচ্ছি যে অপারেশনের সময় একজন রোগীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হয়, এবং মনিটরিং কেন গুরুত্বপূর্ণ বা এটা কিভাবে করা হয় আসলে? মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটাই আমি বলতেছিলাম আপনাকে, যে একজন, আমরা যেটা বলি, আমরা আমাদের ছাত্রদেরকে বলি, আমাদেরকে আমাদের স্যাররা শিখাইছেন যে মনিটরিংয়ের জন্য ফার্স্ট এবং নাম্বার 1 মনিটর হলো প্রেজেন্স অফ অ্যান এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট। এটা হলো তার ফার্স্ট মনিটর। আপনি যত মনিটরিং ডিভাইসই থাকুক, রিড তো করবে একজন মানুষ। অতএব একজন অ্যানাস্থেটিস্ট কন্টিনিউয়াস স্ট্যান্ড বাই। যেমন এই ব্যাপারে একটা মিথ ছিল, যে আমাকে অনেকেই প্রশ্ন করতেছে, বাবা 4 ঘন্টা অপারেশন, তুমি তো দিয়েই চলে আসো দরজার বাইরে, পরে কি আবার কি জ্ঞান ফিরাই দাও? মানে আমার কলিগরা আমাকে, আমার এলাকায় গ্রামের লোক, যে তুমি যেটা করো, তার মানে তোমার তো কাজ, তোমার তো টেনশনের কিছু নাই, জাস্ট ঘুম পাড়ায় দেয়া, তুমি কাজ করলা, তা আবার ঘুম করে দেয়, মাঝখানে তোমার কোনো কাজ নেই। এটা কিন্তু মিথ, এখনো অনেকের লোক এটা মনে করে না। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে পেশেন্টের পাশে থাকতে হয়, এবং পেশেন্টের কার্ডিয়াক ফাংশন, অল ফাংশন মনিটর করার লাগে প্রতি মুহূর্তে, এবং অপারেশনের এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করতে, যাতে সার্জন যাতে সুন্দর মতো কাজটা করতে পারেন, তাকে তো হেল্প করতে হবে। কারণ পেশেন্ট তো আসছে সার্জারির জন্য, আমার অ্যানাস্থেশিয়ার জন্য তো আসেনি। তা আমি যত ভালো অ্যানাস্থেটিস্টই হই, আমি যেন সার্জনের জন্য যদি একটা কমফোর্টেবল এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে না পারি, তাহলে আমার অ্যানাস্থেশিয়া জ্ঞান, মেধার, যোগ্যতার তো কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকলো না। এই জন্য আমার এই সব কিছু মিলে আমার মূল কাজ থাকে যে পেশেন্টের সেফটি, এবং পেশেন্টের সেফটি এনশিওর করে সার্জনের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ। অনেক সময় এরকম সমস্যায় পড়ি যে ভাই প্রেশার আরেকটু কমান, কিন্তু আমরা জানি যে একটা লেভেলের পরে এই পেশেন্টের প্রেশার কমাইলে আমার প্রেশারের জন্য প্রবলেম হবে। তখন আমি তাকে কনভিন্স করার চেষ্টা করি যে ভাই এর বেশি কমাইতে পারবো না, আপনি এর মাঝেই করেন। এই ধরনের কনভারসেশন হয়। মানে আমরা যে সার্জন আমাদের কাছে অনেক কিছু জানতে চায়, অনেক এনভায়রনমেন্ট চায়, আমরা সব যে তাকে দিতে পারি বিষয়টা এরকমও না। তবে পেশেন্টের সেফটির সাথে কম্প্রোমাইজ করে আমরা কখনো সার্জন ডিজায়ারকে আমরা করি না। আর এই জন্য তো স্যার মনিটরিংটা এখানে, এই জন্য প্রতিটা মুহূর্ত পেশেন্ট কোন দিকে যাচ্ছে আমরা পারি না অনেক সময়। এই জন্য যে আমরা মনিটরিং সিস্টেম আমাদেরকে একটা সেফ অ্যানাস্থেশিয়া এনশিওর করতেছে। এই জন্য দর্শকদেরকেও বলি, অ্যানাস্থেশিয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ, যে মনিটরিং সিস্টেম যা আছে, আর একজন যদি এক্সপিরিয়েন্স অ্যানাস্থেটিস্ট পাশে থাকে, ইনশাআল্লাহ এনি অপারেশন নিরাপদে করা সম্ভব আমাদের দেশের প্রেক্ষাপটে। আমরা দেখতে দেখতে আসলে সময় আমাদের শেষ হয়ে এসেছে। আমরা শেষের দিকের আরো দুই একটি প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই। একটি হচ্ছে, রোগীরা যখন অপারেশনের আগে কোনো একজন অ্যানাস্থেসিওলজিস্টের চেকআপে তার কাছে যান, তখন কোন কোন তথ্যগুলো অবশ্যই জানাবেন, বা বিশেষ কোনো তথ্য যেগুলো গোপন করা যাবে না, সেগুলো সম্পর্কে যদি একটু জানাতেন। আসলে এইখানে সবচেয়ে বেশি ডিপেন্ড করে কি জানেন, পেশেন্ট যে জানাবে, যিনি অ্যানাস্থেটিস্ট থাকেন তার পেশেন্টের কাছ থেকে আসলে অনেক সময় জেনে নিতে হয়। অনেক সময় তারাও কিন্তু বুঝে না যে এই জিনিসটা আমার এটা জানানো দরকার। এই জন্য একজন অ্যানাস্থেটিস্টের তার যে সিভিক সেন্স, তার যে সেন্স, সিক্স সেন্স, ওইটা দিয়ে তাকে আগাইতে হয়, এটা একটা। আর অবশ্যই যদি পেশেন্টটা জানে তার অতীতে একটা সার্জারি হয়েছিল, আমার এই প্রবলেম হয়েছিল, এবং আমাদের কিন্তু আগের সার্জারিতে কোনো প্রবলেম হলে আমরা এটা নোটিফাই করে রাখি, পেশেন্টটা ফাইলে রাখি, যাতে পরবর্তী কোনো অপারেশন হলে এটা দেখে। অতএব যদি আগে কোনো সার্জারিতে প্রবলেম হয়, এটা সে বলবে। এবং অনেকের অনেক ধরনের বদ অভ্যাস থাকে, অনেক সময় খারাপ অভ্যাস থাকে, অনেক কিছু থাকে, যেগুলা আমরা অনেক সময় অ্যানাস্থেশিয়ার জন্য আমরা প্রবলেম না, কিন্তু জানা থাকলে আমরা কেন এই প্রবলেমটা হলো এটা আমরা বুঝতে পারি, আমরা ম্যানেজমেন্টটা দিতে পারি। এবং যে কোনো অনেক সময় সে কী থাকে পেশেন্ট, আমরা এটাকে বলবো কি বলবো না, যে না এটা আপনাদের সব কথাগুলো আপনি অ্যানাস্থেসিতে শেয়ার করতে হবে। আসলে এখানে অ্যানাস্থেসি মূলত দায়িত্ব বেশি, যে সে পেশেন্টকে রিড করে তার স্ট্যাটাসটাকে দেখে তার অ্যাসোসিয়েটেড ইনফরমেশনগুলো তার কাছ থেকে বের করে আনা, এটা মূলত অ্যানাস্থেসির প্রাইমারি দায়িত্বের মধ্যে পড়ে। এটাই হলো আসলে মৌলিক। অনেক ধন্যবাদ স্যার। আমরা সর্বশেষ প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে জেনেই আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমরা এতক্ষণ রোগীদেরকে নিয়ে কথা বললাম, কিন্তু অপারেশন টেবিলে যে রোগী শুয়ে রয়েছেন তিনি তো অজ্ঞান থাকবেন,
যার ফলে ঠিক ওই সময়টাতে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হয়তোবা তিনি অচেতন থাকবেন, অবচেতন থাকবেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে যারা থাকেন তার নিকটতম স্বজনেরা যারা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে থাকেন। আমার এখনকার প্রশ্নটি হচ্ছে তাদেরকে নিয়ে যে অপারেশনের আগে এবং পরে রোগী এবং তার বিশেষ করে রোগীর স্বজনদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কি? হ্যাঁ, এটা সর্বশেষে আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন, কারণ এখানে শুনুন, আমাদের দেশে যেমন ভালো এনভায়রনমেন্ট আছে, অনেক সময় কোয়েশ্চেনেবল এনভায়রনমেন্টে অনেক অপারেশন হচ্ছে যেগুলো নেই। এই জন্য আমাদের রোগীর স্বজনদেরকে একটু ক্লিয়ার তাদের একটা আগে আইডিয়া নিতে হবে অপারেশন সম্পর্কে। আমি আমারই অপারেশনের জন্য কার কাছে যাচ্ছি, জি, কোথায় যাচ্ছি। ধরেন আমি ধরে নিব যে আমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার যারা আছে, অ্যানাস্থেসিয়াই হোক বা সার্জনই হোক, যদি তার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে, গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড একটা সার্টিফিকেট থেকে ইয়েস হি ক্যান গো, অথবা শুধু ট্রেনে আছে, যদিও ট্রেনেরা অনেক ক্ষেত্রে এমবিবিএস পাস করলে সব জন্য অপারেশন করা যায়, কিন্তু আমার একজন পেশেন্টের গার্জিয়ান হিসাবে বা পেশেন্ট হিসাবে আমি কি একজন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ লোকের কাছে আমি যাব, চেষ্টা করবো যদি অ্যাভেলেবল থাকে। যদি অ্যাভেলেবল না থাকে তখন হলো অন্যথায় আমরা যাব, তার মধ্যে অভিজ্ঞ যিনি আমরা তার কাছে আমরা যাব। এটা হলো একটা প্রাইমারিলি। আর আমি যেখানে যাব, যে এরিয়াতে, সরকারি হাসপাতালগুলোয় তো মোটামুটি একটা ফেসিলিটিস স্ট্যান্ডার্ড মেনটেন করেই চলতেছে, কিন্তু অনেক সময় প্রাইভেটগুলোর ক্ষেত্রে যেগুলো ধরেন অনেক ডিস্ট্রিক্ট লেভেলে বা ঢাকায় অনেক জায়গায় হয়তো আছে যেগুলো আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে না। এইসব ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকা উচিত, কারণ সেফ অ্যানাস্থেসিয়ার জন্য যেমন শুধু একজন ভালো সার্জন হইলেই হবে না, শুধু ভালো একজন অ্যানাস্থেটিস্ট হইলেই হবে না, তার ইনস্ট্রুমেন্টগুলো অ্যাসোসিয়েটেড সাপোর্টগুলো তার থাকতে হবে। আমি যেখানে গেলাম তার আমার ছেলেকে নিয়ে বা আমার বাবাকে নিয়ে, যে আমি যদি দেখি যে ওখানে ওই এনভায়রনমেন্টগুলো এনশিওর হচ্ছে না, কোয়েশ্চেনে বলতে আমার ওখানে যাওয়া যাবে না। এখানে আমারও কিছু দায়িত্ব আছে, আমাকে আমার রোগীর সেফটির জন্য আমি কার কাছে যাচ্ছি। আর অনেক ক্ষেত্রে আমাদের দেশের সার্জনরাই তারা বুঝেন আসলে, যে আসলে বাস্তব কথা যে সব অ্যানাস্থেটিস্ট তো একই রকমভাবে মেধার যোগ্যতায় স্কিলনেস আসলে হবে না, এটা খুব স্বাভাবিক কথা। যখন কোনো সফিস্টিকেটেড পেশেন্ট আসে, ডিফিকাল্ট পেশেন্ট আসে, তখন সার্জন নিজ দায়িত্বেই তিনি তার নলেজের মাঝে যারা এই কেসকে ডিল করতে পারবে তাদের সাথেই তিনি কন্ট্যাক্ট করে তাদেরকে নিয়ে আসেন। তো এইভাবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অপারেশনগুলো হয়। তো এই জন্য বলি যে যেমন রোগীর যেমন দায়িত্ব আছে আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এবং সার্জনেরও দায়িত্ব আছে যে না আমার পেশেন্টটা সেফ করতে গেলে কাকে আমি আনলে সেফ হবে, এইটাও তার দেখতে হবে। এখানে অনেকগুলো পন্স অ্যান্ড কনস আছে, আমি সবগুলাই যাব না, কিন্তু এই বিষয়গুলো সার্জনের একটা নৈতিক দায়িত্বের মাঝে পড়ে যে আমার এই পেশেন্টটা কার মাধ্যমে আমি ডিল করাবো। এইভাবে একটা পেশেন্ট প্লাস অ্যানাস্থেটিস্ট প্লাস সার্জন প্লাস এনভায়রনমেন্ট সবার একটা কম্বাইন্ড ইফোর্টের মাধ্যমে আসলে একটা সেফ অ্যানাস্থেসিয়া এবং সেফ সার্জারি করা সম্ভব। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। অ্যানাস্থেসিয়া নিয়ে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল আপনার আলোচনার মধ্য দিয়ে, আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো তারা পেয়েছেন। অনেকের ভীতি ছিল, আপনার আশাব্যঞ্জক আলোচনার মধ্য দিয়ে রোগীদের ভীতিগুলো নিশ্চয়ই কেটে গিয়েছে। এবং অপারেশন করার ক্ষেত্রে অনেকের যে একটা আতঙ্ক কাজ করে, কি হবে, আর জ্ঞান ফিরবো কিনা, আর পৃথিবীর মুখ আর দেখবো কিনা, আশা করি সেই ভীতিগুলো তাদের কেটে গিয়েছে। সর্বশেষ মিনিটে আমাদের দর্শকদের প্রতি স্যার আপনার বিশেষ যদি কোনো মেসেজ থাকে সেটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করছি। জি, আমার মেসেজ আমার দর্শকদের প্রতি, আমার প্রাণপ্রিয় দর্শকদের প্রতি মেসেজ, যে এই যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এই সাবজেক্টে আমি নিজেও খুব ভালোবাসি, আমি এনজয় করি, এবং আমি দেখেছি যে আমার এই সাবজেক্টের মাধ্যমে আমি একজন মানুষের যত কাছাকাছি যেতে পারি। কারণ মানুষের যখন বিপদ মুহূর্তে অপারেশন থিয়েটারের টেবিলের মাঝে সবচেয়ে প্রিয় আসলে একজন অ্যানাস্থেটিস্ট, একজন ফ্রেন্ড হলো, বেস্ট ফ্রেন্ড হলো অ্যানাস্থেটিস্ট। এটা রোগীরা পরে রিয়েলাইজ করবে, আগে কিন্তু রিয়েলাইজ তারা করে না। কারণ অলওয়েজ ইন ক্রাইসিস মোমেন্টে অ্যানাস্থেটিস্ট তার সাথে যেভাবে সুন্দর করে কথা বলে, এই জন্য বেস্ট ফ্রেন্ড ওটি এনভায়রনমেন্টে ইজ দ্য অ্যানাস্থেটিস্ট অফ পেশেন্ট। আমি ওইভাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি যে আমি এই ক্রাইসিস মোমেন্টে মানুষের জন্য একদম বেস্ট ফ্রেন্ডশিপ হিসাবে আমি আবির্ভূত হইতে পারতেছি এবং তাদের জন্য কিছু করতে পারতেছি, আমার জন্য একটা বড় সুযোগ। এবং আমি আমার কলিগদের প্রতি ওই জন্য জানাই আমার রিকোয়েস্ট, এবং তারা এটা করেন আমি জানি, তারপরও যে বেস্ট ফ্রেন্ডশিপের এই যে অধিকার তারা ফিল করে রোগীরা টেবিলে শোয়ার পরে, আমরা যেন এই অধিকার থেকে আমাদের পেশেন্টদেরকে বঞ্চিত না করি, এবং আমরা যে
এই যে মানুষের যে সান্ত্বনার বাণী, ক্রাইসিস মোমেন্টে একটু সান্ত্বনার বাণী তার জন্য অনেক অনেক ওষুধের চেয়ে অনেক বড় কার্যকরী হয়ে যেতে পারে। এবং আমরা যদি দেখি একটা পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, একটু পরে তার অপারেশন শুরু হবে, এর মাঝে আমি নিজে অনেক পেশেন্ট হাসি মুখ দেখতে পাই, সে হাসতে হাসতে সে ঘুমিয়ে যাচ্ছে। এই যে অ্যাসিউরেন্স, পেশেন্টের অ্যাসিউরেন্স আমি ঘুমাচ্ছি একটু পরে ঘুম ভেঙে যাবে, এই অ্যাসিউরেন্সটুকু দিয়ে আমি যেন পেশেন্টের সাথে বিহেভ করি। জি, আর সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, আপনার এই চমৎকার সাবলীল এবং তথ্যবহুল চমৎকার এই উপদেশ, পরামর্শ এবং আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে আপনাকে ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবার জন্য। আশা করি আজকের এই পর্বের আলোচনা শোনার পর থেকে সার্জারি করার জন্যে অ্যানাস্থেসিয়ার যে ভূমিকা সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন, এবং সার্জারি সংক্রান্ত অনেকের যে ভীতি রয়েছে, ব্যথার কারণে অনেকের ভীতি থাকে, অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার পরে কি হবে সেটা নিয়ে ভীতি থাকে। আশা করি আজকের আলোচনা থেকে সেই ভীতিগুলো দূর হয়ে গিয়ে, আল্লাহ না করুন আমরা চাই সকলেই সুস্থ থাকি, তারপরেও যাদের সার্জারি দরকার হয় তারা যাতে করে সেফ এবং একটি নিরাপদ এবং সুন্দর ব্যথামুক্ত সুন্দর সার্জারি তারা করতে পারেন, এবং নিরাপদে যাতে করে সেই সার্জারি পরবর্তী সময়ে মাঝখানে যে সময়টি অ্যানাস্থেসিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় যুক্ত হব। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।